বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা আমাদের এই সাবজেক্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন ইসলামের শুরু হলো, আবির্ভাব হলো, এর আগে আরবের অবস্থা কেমন ছিল, প্রাক ইসলামী আরবের সার্বিক অবস্থা। তো এটা থেকেই আমরা বুঝতে পারবো যে ইসলাম কি জন্য ওই সময় আরব দেশে আবির্ভূত হলো, বা ওই সময়টাতে আরবদের জন্য কি জন্য সবচেয়ে বেশি ইসলাম প্রয়োজন ছিল। এই অবস্থাটা সার্বিক অবস্থা বিবেচনা করলেই আমরা বুঝতে পারবো আসলে তখনকার সময়ে আরবের জন্য ইসলাম সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল। তো প্রথমেই আমরা জেনে নেই যে প্রাক ইসলামী আরবে যে সময়টাতে ইসলাম আবির্ভূত হলো ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। তো আগে আমাদের জানা দরকার আইয়ামে জাহিলিয়া কি। আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা একটা সময়, আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, বর্বরতা বা অন্ধকারের যুগ। তো আইয়ামে জাহিলিয়া হচ্ছে অজ্ঞতা বা বর্বরতার যুগ বা অন্ধকারের যুগ। মূলত আইয়ামে জাহিলিয়া বলতে যেই সময়টা বোঝানো হয় সেই সময়টার সময়সীমা ধরা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগের 100 বছর। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 610 খ্রিস্টাব্দে, সুতরাং 510 থেকে 610 এই সময়টাকে মূলত বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতা বা অন্ধকারের যুগ। তো এই সময়টাকে কেন আইয়ামে জাহিলিয়া বলা হয়? বলা হয় যে সেই সময়ে আরবের সুনির্দিষ্ট কোনো ধর্মীয় চিন্তাভাবনা ছিল না। একজন অনুপ্রেরণা দান করেন এরকম কোনো ধর্মগুরু ছিলেন না, বা ঐশী কোনো ধর্মগ্রন্থ ছিল না। মূলত ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিক থেকে একটা নৈরাশ্যজনক অবস্থা ছিল। এই জন্যই সেই সময়ের আরবের সেই সময়টাকে বলা হচ্ছে অজ্ঞতার যুগ বা আইয়ামে জাহিলিয়া। তো সেই সময় এই অজ্ঞতার যুগের সার্বিক অবস্থাটা কেমন ছিল এটা আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা নিয়ে আসছি এখানে রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। তো এখানে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো দিয়ে আমরা মূলত সেই সময় রাজনৈতিক অবস্থাটাকে আমরা বর্ণনা করতে পারবো। যেমন গোত্রীয় প্রথা, এটা এবং এটা সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেটা ধরে, এবং তখনকার সময়ে মক্কায় একটা মন্ত্রণা পরিষদ ছিল মালা, সেটা নিয়ে, এবং সেখানকার বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সেই সময়ের রাজনৈতিক অবস্থাটা মোটামুটি আমরা নিয়ে আসতে পারবো। তো গোত্র প্রথা কিভাবে আসলো? যে বলা হয় যে আরবরা বেশিরভাগই ছিল যাযাবর। বলা হয় যে 20% ছিল শহরবাসী, 80% ছিল যাযাবর। তো এই যাযাবররা একসময় নিজেদের সুবিধার্থে এই মরুভূমির জীবনে, এই উচ্ছন্ন মূলত একটা বিচ্ছিন্ন একটা জীবন, তো সেখানে থেকে নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের সুবিধার জন্য একটা সময় তারা আস্তে আস্তে দলবদ্ধ বা গোত্রবদ্ধ হতে শুরু করলো, এবং সেই নিজেদের সুবিধার জন্য এইভাবে সামাজিক একটা প্রথা হিসেবে গোত্র ওদের মধ্যে চলে আসে। বলা হয় প্রথমে এক একটা পরিবার থেকে পরিবার প্রধানদের নিয়ে আস্তে আস্তে একটা সংঘ গঠিত হতে থাকে। তো প্রথমে কয়েকটা পরিবার নিয়ে একটা শিবির বা হাই গঠিত হতে থাকলো, তারপরে কয়েকটা শিবির নিয়ে এরকম আরেকটা সংগঠন, তারপরে এরকম বড় বড় বেশ কয়েকটি সংগঠন নিয়ে একটা পর্যায়ে গোত্র বা কৌম গঠিত হলো। তো এই গোত্রগুলোই কিন্তু আরব সমাজের রাজনৈতিক দিক থেকে বলা হয় যে তাদেরকে একটা সুনির্দিষ্ট একটা ফর্মে নিয়ে এসেছিল। তো গোত্রীয় শাসনই ছিল আরব রাজনৈতিক ব্যবস্থার মূল দিক। তো এই যে গোত্র প্রথা, সেই গোত্র প্রথার শাসন ব্যবস্থা যদিও বলা হয় গোত্রীয় শাসন, কিন্তু এখানকার যে গোত্র প্রধান ছিলেন, যাকে শেখ বলা হতো, তার কিন্তু বাস্তবিক করতে তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। তিনি পরামর্শ দিতে পারতেন, গোত্রের দেখাশোনা করতে পারতেন। গোত্রীয় প্রধান হিসেবে গোত্রের যে অন্যান্য বা পরিবারের বা কৌমের যে অন্যান্য প্রধান ব্যক্তিরা আছেন তাদের পরামর্শ নিয়ে কাজ করতে পারতেন। তো এই জন্য দেখা যেত যে গোত্রীয় প্রধানকে মূলত তার গোত্রের যে প্রধান প্রধান ব্যক্তিরা তাদের সমর্থন নিয়েই কিন্তু কাজ করতে হতো, এবং এই ক্ষেত্রে গোত্র প্রধানের নির্বাচনটা হতো তার যোগ্যতার উপরে ভিত্তি করে। বয়স, তার অভিজ্ঞতা, তার আর্থিক অবস্থা কেমন আছে, বীরত্বের দিক থেকে তিনি কতটা দক্ষ, এই সব দিক বিবেচনা করে একজন গোত্র প্রধান বা শেখ নির্বাচন করা হতো, এবং তিনি তার গোত্রের পরিবার প্রধানদেরকে নিয়ে মূলত গোত্রের কল্যাণের জন্য কাজ করতেন। তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, তিনি পরামর্শ দিতে পারতেন এবং সকলকে নিয়ে গোত্রের উন্নয়নের জন্য তাদের সহযোগিতার জন্য তিনি কাজ করতেন। তো এখানে আমরা গোত্রীয় শাসন পেলাম, গোত্র প্রধান কেমন থাকবেন বা তার যোগ্যতা পেলাম। এখানে আমরা দেখব গোত্র যেহেতু তৈরি হয়েছে, তো তখনকার সময় গোত্রপ্রীতি বা আরেকটা শব্দ এই সময় ছিল আসাবিয়া।
যে গোত্রীয় যে চেতনা বা গোত্রের এক গোত্রের সদস্যের প্রতি এই গোত্রের আরেকজন সদস্যের যে আনুগত্য বা আন্তরিকতা, এটাকেই বলা হতো আসাবিয়া। তো এই আসাবিয়াকে কেন্দ্র করে মূলত এই গোত্রীয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আসাবিয়ার কারণে গোত্রীয় প্রীতি তৈরি হলো, সেই আসাবিয়ার কারণে কিন্তু একটা সময় গোত্রীয় সংঘাত তৈরি হলো। কারণ যেই বোধের কারণে আমি আমার গোত্রের প্রতি প্রীতি দেখাচ্ছি, সেই বোধের কারণে আমি আমার গোত্রের সুযোগ সুবিধা বেশি গুরুত্ব দেওয়ার জন্য বা আমার নিজের স্বার্থের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমার অন্য গোত্রের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে বা বিরোধের তৈরি হচ্ছে। তো এই জন্য দেখা যেত যে প্রাক ইসলামী আরবে এক গোত্রের সাথে আরেক গোত্রের ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে, স্বার্থের বিষয় নিয়ে এখানে সংঘাত তৈরি হতো এবং সেই সংঘাতগুলো বছরের পর বছর ধরে চলতে থাকতো। তো দেখা যায় যে কখনো তৃণভূমি নিয়ে, পশু চড়ানোর যে তৃণভূমি সেটা নিয়ে, কখনো পানির কূপ বা ঝর্ণা নিয়ে, এই ছোট ছোট বিষয় নিয়ে গোত্রে গোত্রে বছরের পর বছর ধরে সংঘাত চলতো। কখনো কোনো মৃত্যুপণ নিয়ে বা কোনো গোত্রে কেউ হয়তো অন্য গোত্রের কাউকে হত্যা করেছে, এই ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক সময় বছরের পর বছর ধরে এখানে যুদ্ধ পরিচালিত হতো, যুদ্ধ চলতে থাকতো, যেহেতু কোনো সুনির্দিষ্ট শাসন ব্যবস্থা ছিল না বা বিচার ব্যবস্থা ছিল না। এগুলো গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা, গোত্রীয় প্রীতি, গোত্রীয় সংঘাত, গোত্র প্রধানের সার্বিক দায় দায়িত্ব বা তার যে ক্ষমতা বা তার যে যোগ্যতা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটা বিষয় ছিল রাজনৈতিক ব্যাপারে আলমালা, যেটা বলা হয় মক্কার মন্ত্রণা সভা ছিল। তাদেরও কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, তারা শুধু পরামর্শই দিতে পারত এবং তাদের কাজ ছিল মূলত এই যে বিবদমান গোত্রীয়গুলো, তাদের মধ্যে ভারসাম্য তৈরি করা, মৈত্রী বা একতা তৈরি করা। এবং তারা যেই কাজটা করতেন, যে হজের সময় হজ যাত্রীদের পানি, খাবার সরবরাহ, যুদ্ধের পতাকা উত্তোলন, এগুলো কাজগুলো তারা আলাদা আলাদা ভাগ করে দিতেন, যাতে এগুলো নিয়ে গোত্রের মধ্যে কোনো ধরনের সংঘাত বা বিরোধ তৈরি না হয়। এবং আরেকটা বিষয় আমরা দেখব যে এখানে যে আলমালা বা মন্ত্রণা সভার এরা যেখানে সভায় বসতেন, সেই জায়গাটাকে বলা হতো দারুন নাদওয়া। এছাড়াও আমরা দেখবো আরেকটা সংগঠন ছিল প্রাক ইসলামী আরবে, সেটা ছিল বলা হয় যে মক্কা একটা পৌর সংগঠন ছিল। তারা মূলত পৌর এলাকার মানুষদের সুযোগ সুবিধা দেখাশোনা করতেন, হজ যাত্রীদের সুযোগ সুবিধা দেখাশোনা করতেন, চিকিৎসার ব্যবস্থা বা তীর্থস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই কাজগুলো। আরেকটা বিষয় ছিল বিচার। একটু আগে আমরা যেটা বললাম যে সুনির্দিষ্ট কোনো শাসন ব্যবস্থা বা বিচারক না থাকায় বা বিচারকের নির্বাহী ক্ষমতা না থাকায় এখানে বিচার ব্যবস্থা সুনির্দিষ্ট উপায়ে ছিল না। যেটা ছিল যে যখন কেউ কোনো গোত্রের কেউ অপরাধ করত, তখন তাকে শাস্তি দেওয়া হতো এবং গোত্রের কেউ যদি অপরাধ করে পালিয়ে যেত, তাহলে তাকে গোত্র থেকে বহিষ্কার করা হতো এবং বা সমাজচ্যুত করা হতো এবং তাকে কিন্তু কোনো গোত্রে আশ্রয় দেওয়া হতো না। আরেকটা বিষয় ছিল যে মৃত্যুর বদলে মৃত্যু বা রক্তের বদলে রক্ত, দিয়াত বা ব্লাড মানি যেটাকে বলা হতো, যে কেউ যদি কোনো পরিবারের বা কোনো গোত্রের কাউকে হত্যা করত, তাহলে এর বিনিময়ে সেও আরেকটা জীবন নিতে পারত। বা কখনো যদি সেই পরিবারের মৃত ব্যক্তির পরিবারের এরা সমঝোতায় যায়, তাহলে হয়তো তার বিনিময়ে সে তাকে টাকা দিয়ে বা মুক্তিপণ দিয়ে এখানে ছাড়া পেতে পারত। তো আমরা দেখব যে এখানে মূলত বিচার ব্যবস্থাটা ছিল প্রতিশোধ পরায়ণ বা রক্তের বদলে রক্ত, হাতের বদলে হাত, এরকম। তো এই হলো সেই সময়ের রাজনৈতিক অবস্থা। তো আমরা যদি সামাজিক অবস্থা দেখি, তো সামাজিক অবস্থাটা মূল্যায়ন করা আমাদের জন্য সহজ হবে যদি আমরা সেখানে শ্রেণী বিভাগটা দেখি। তাদের কলিন্য প্রথা সমাজে যে একটা প্রভাব ছিল, সেটা নারীর সার্বিক অবস্থা কেমন ছিল, দাস প্রথা, পাশাপাশি আরবদের কিছু গুণ ছিল, সামাজিক গুণ, সেগুলো নিয়ে আলোচনা করলে আমাদের সামাজিক অবস্থা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো আমরা আগে থেকেই দেখছি যে আরব সমাজের মানুষজন দুই ভাগে বিভক্ত, শহরবাসী আরব এবং মরুবাসী আরব। এবং আমরা দেখবো যে শহরবাসী হোক মরুবাসী হোক, আরববাসীদের মধ্যে কিন্তু কৌলিন্য প্রথা বা বংশ গৌরব বা উঁচু বংশীয়দের একটা প্রাধান্য সবসময় ছিল। সেই জন্য উঁচু বংশীয়রা সবসময় সামাজিক সুযোগ সুবিধা, অন্যান্য বিষয়ে তারা প্রভাব বা প্রাধান্য তাদের বেশি ছিল। আর নিচু বংশীয়রা যারা ছিল, তাদের অনেক দিক থেকে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। যে সাম্যতার যে সমাজটা, সেটা কিন্তু প্রাচীন আরবে ছিল না। তার একটা বিষয় আমরা দেখবো, বিশেষ করে অসাম্য বা অসামঞ্জস্য সবচেয়ে বেশি ছিল নারীর অবস্থানের ক্ষেত্রে। সমাজে নারীর অবস্থান খুবই হতাশাজনক ছিল। বলা হয় যে উঁচু বংশীয় বা অভিজাত বংশীয় নারীজন যদিও কিছুটা সম্মান তারা লাভ করতেন, কিন্তু তাদের নারী স্বাধীনতা বলতে সেটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন অনেক সময় যে তোমরা তোমাদের নারীদেরকে যেভাবে বন্ধ করে রাখছো, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দ করেননি তিনি।
তো স্বাভাবিকভাবে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, প্রয়োজনে তাদেরকে তার কথার মাধ্যমে বা তার কাজের মাধ্যমে নারীদের কাজেরও সুযোগের আমরা জায়গা দেখেছি, মূল্যায়নের জায়গা দেখেছি। কিন্তু প্রাক ইসলামে আরবে কিন্তু সেটা ছিল না, নারীদেরকে কেবলই মাত্র ভোগ্য পণ্য হিসেবে দেখা হতো এবং নারীরা স্বামীর সম্পত্তি থেকে বা বাবার সম্পত্তি থেকে তারা অধিকার পেতেন না, বিয়ের ক্ষেত্রে তাদের সম্মতির কোনো প্রয়োজন মনে করা হতো না। এমনকি পুরুষগণ একাধিক স্ত্রী তারা গ্রহণ করতেন এবং কখনো কখনো তারা উপপত্নী গ্রহণ করতেন। তো এখানে নারী গঠিত কিছু ব্যাপার ছিল যেটা অনেক সময় ব্যভিচারের মধ্যে পড়ে বা অন্যায় অবিচারের সাথে যুক্ত ছিল। পাশাপাশি আরেকটা ঘৃণ্যতম প্রথা ছিল যেটা প্রাক ইসলামী আরবে, যে কন্যা শিশু জন্মগ্রহণ করলে তাকে কখনো তার খাদ্য বা তার অন্য সংস্থানের কথা চিন্তা করে, কখনো পারিবারিক সম্মানের কথা চিন্তা করে, যেহেতু আরব সমাজে নারীদের সেরকমভাবে সম্মান দেওয়া হতো না, এই জন্য পারিবারিক সম্মানের কথা চিন্তা করে অনেক সময় তাদের সার্বিক অবস্থার কথা চিন্তা করে নারী বা কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো এই ছিল সেই সময়ে নারীদের সার্বিক অবস্থা। বিশেষ করে নারী দাসদের অবস্থাও আরও খারাপ ছিল। শুধু নারী দাস না, এই সমাজ আরব সমাজে যে দাস প্রথা ছিল সেটা খুবই ন্যাক্কারজনক ছিল। দাসদের জীবনে বলতে গেলে তাদের জীবনে কোনো আশা আকাঙ্ক্ষাই ছিল না, তাদের সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করতেন তাদের যে মনিব তিনি। এবং দাসটা নিজেদের মধ্যে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারতো না মনিবের অনুমতি ছাড়া। এমনকি দাসদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হওয়ার পরে তাদের যে সন্তান, সেই সন্তানের অধিকারও তারা লাভ করতো না যদি সেই মনিব তাদেরকে অধিকার না দিতেন। তো এই জন্য দেখা যায় যে সেই সময়ে সমাজে নারীদের অবস্থা যেমন খারাপ ছিল, পাশাপাশি দাসদের অবস্থাও খারাপ ছিল। কিন্তু এত সামাজিক অনাচার, কুসংস্কার বা এত বেশি অবস্থা খারাপ থাকার পরেও আরবদের মধ্যে কিছু কিছু সামাজিক গুণাবলী ছিল যেগুলো উল্লেখযোগ্য বা লক্ষণীয়। যেমন আরবদের মধ্যে তাদের কষ্ট সহিষ্ণুতা, তাদের মধ্যে কিছু ক্ষেত্রে তাদের মধ্যে উদারতা, বিশেষ করে অতিথি পরায়ণতার ক্ষেত্রে বা পরিস্থিতিকে জটিল পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে জীবন ধারণের ক্ষেত্রে তাদের যে ইতিবাচক মনোভাব, এগুলো বিশেষভাবে লক্ষণীয়। আর অতিথি পরায়ণতা নিয়ে আরবদের বিভিন্ন গল্প প্রচলিত আছে, সেটা আমরা পরবর্তীতে জানব। তো এছাড়াও আমরা দেখব যে সামাজিক অবস্থা ছাড়া আমরা যদি তাদের অর্থনৈতিক অবস্থাটা দেখতে যাই, এখানে দেখব যে সেখানকার সেই সময় মানুষদের অর্থনৈতিক শ্রেণীবিভাগটা কেমন ছিল। বলা হয় যে সামাজিক শ্রেণীবিভাগের ক্ষেত্রটা যদি আমরা আলাদা করতে পারি, সেটা অর্থনৈতিক শ্রেণীবিভাগটাও হয়ে যায়। কারণ যারা শহরবাসী ছিল তারা যেহেতু এখানে স্থায়ী ছিলেন, তাদের বেশিরভাগেরই পেশা ছিল কিন্তু কৃষি এবং ব্যবসা বাণিজ্য। যেহেতু তারা সুনির্দিষ্ট একটা এলাকায়, উর্বর এলাকায় বসবাস করছেন, আর যারা যাযাবর বেদুইন তারা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় বসবাস করছেন, তাদের পেশাটা ভিন্ন হবে। তাদের পেশার ক্ষেত্রে বেশিরভাগই পেশা ছিল পশুপালন করা, এছাড়া লুটতরাজ করা, মৎস্য ধরা, এগুলো ছিল তাদের কাজ। তো এখানে আমরা দেখবো পেশার ভাগ হয়ে যাওয়াতে এখানে অর্থনৈতিকভাবে বেশ কয়েকটা শ্রেণী আমরা পেয়ে যাচ্ছি, এগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা উল্লেখ করতে পারি যে আরব সমাজে যে কুশিত প্রথা বা সুদ প্রথা ছিল, সেটা কিন্তু আমরা তাদের অর্থনৈতিক জীবনের সাথে সংশ্লিষ্ট করে দিতে পারি। তো এই সুদ প্রথাটা আরব সমাজে সামাজিক বৈষম্য বা সামাজিক অনাচারটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। কারণ সুদ প্রথার কারণে যারা সাধারণত সুদে টাকা নিতেন বা কোনো জিনিস কারো কাছ থেকে গ্রহণ করতেন, তারা একান্তই মৌলিক প্রয়োজনে সেই সুদে টাকা ধার করতেন। কিন্তু দেখা যেত যে তারা সেই টাকাটাই ধার করতে পারছেন না, এর উপরে চক্রবৃদ্ধি হারে যখন সুদ বাড়তে থাকে, সেটা তাদের পক্ষে দিয়ে দেওয়া বা মহাজনকে সেটা ফেরত দেওয়া খুবই কষ্টকর হতো। তো এই পরিস্থিতিতে দেখা যেত যে যে ঋণ গ্রহণ করছে, যে সুদে ঋণ গ্রহণ করছে, তার অবস্থা কিন্তু অর্থনৈতিকভাবে খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। এবং একটা পর্যায়ে আমরা দেখব যে এই সুদের কারণে কিন্তু ঋণ গ্রহীতার যে পরিবার, সে মহাজনের কাছে জিম্মি হয়ে যাচ্ছে, স্ত্রী পুত্র সহ। তো এগুলো সামাজিকভাবে আরবদের সমাজ জীবনকে বা অর্থনৈতিক জীবনকে আরও দুর্বিষহ করে তুলতে থাকে। এছাড়াও আরেকটা বিষয় আমাদের জন্য এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আরবদের ধর্মীয় অবস্থা। তো বলা হয় যে প্রাক ইসলামী আরবে 5টা ধর্মীয় সম্প্রদায় ছিল। তো এই 5টা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কারা কারা ছিল? পৌত্তলিক ছিল বা মূর্তি পূজক, যারা জড়বস্তুর পূজা করতো বা মূর্তির পূজা করতো। তারপরে আরেকটা শ্রেণী ছিল ইহুদি, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। আরেকটা শ্রেণী ছিল খ্রিস্টান,
যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। আরেকটা শ্রেণী ছিল জড়বাদী, যারা জড় বস্তুর বিশাল পাথর বা কোনো প্রাকৃতিক বিশাল বস্তু এরকম এরকম শক্তি, প্রাকৃতিক কোনো বস্তুকে তারা শক্তিমান ভাবলে সেটারই তারা পূজা করত। কারণ আরবদের জীবন বা আমরা দেখব যে প্রাচীনকালে থেকে মানুষের মধ্যে এটা একটা ধারণা যে ধর্মীয় সুনির্দিষ্ট জ্ঞান না থাকার কারণে যে শক্তিশালী কোনো কিছুকে পূজা করলে বা তার প্রতি তার মনোনিবেশ করলে হয়তো তার বিপদ আপদ অনেকটা কমে যাবে। তো এই দিক থেকে জড়বাদী শ্রেণী তৈরি হলো। আরেকটা শ্রেণী ছিল বিশেষ, সেটা হচ্ছে একেশ্বরবাদী একটা সম্প্রদায় ছিল প্রাচীন আরবে, সেটাকে বলা হয় হানিফ সম্প্রদায়। যে সম্প্রদায়টা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মীয় বিশ্বাস নিয়ে যারা এগিয়ে যাচ্ছিল। এই হানিফ সম্প্রদায়ের লোকেরা কোনো অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল না এবং তারা নিষ্কলুষ এবং সহজ সরল জীবনযাপন করতেন এবং এক ঈশ্বরের আরাধনা করতেন, তারা কোনো মূর্তি পূজা করতেন না। তো এই প্রাক ইসলামী আরবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে অনুসারীরা এক ঈশ্বরের মনোনিবেশ করেছিলেন বা এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, এক ঈশ্বরের আরাধনা করতেন, সহজ সরল জীবনযাপন করতেন, এরাই হচ্ছে হানিফ সম্প্রদায়। তো এখানে আমরা 5টা ধর্মীয় সম্প্রদায় পেলাম। সর্বশেষ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। বলা হয় যে প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা যদি আমরা জানতে চাই, এখানে বেশ কয়েকটা শব্দ কিন্তু আমাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন আরবদের কাব্যপ্রীতি, বিশেষ করে তাদের কাসিদা বা গীতি কবিতার প্রতি তাদের যে আগ্রহ বা যেটার যে চর্চা, তারপরে এই তাদের সাংস্কৃতিক জীবনের সাথে জড়িত ওকাজ মেলা। আরেকটা বিষয় ছিল তাদের যে কবিতা প্রতিযোগিতা বা কবিতা প্রতিযোগিতা থেকে গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ যে 7টা কবিতা ছিল, সেই 7টা কবিতাকে একসাথে বলা হয় সাবা মুআল্লাকা বা 7টি ঝুলন্ত কবিতা। তো এই শব্দগুলো কিন্তু আরবদের সাংস্কৃতিক জীবনকে সামনে নিয়ে আসার জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে কাজ করবে। তো প্রথমেই বলে রাখি যে প্রাক ইসলামী আরবের আমরা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক সবগুলো জায়গায় দেখলাম যে তাদের সুনির্দিষ্ট কোনো ধ্যান ধারণা বা সুনির্দিষ্ট কোনো কর্মে তারা এগিয়ে যাচ্ছিল না। তো তাদের মধ্যে সামাজিক অনাচার, কুসংস্কার, রাজনৈতিক জ্ঞানের অভাব ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, ধর্মীয়ভাবে তারা সুনির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ বা ধর্মপ্রচারকের অধীনে ছিলেন না, ধর্মীয় একটা ঝাপসা অবস্থা তাদের মধ্যে ছিল। সব দিক থেকে নেগেটিভ দেখলে একটা দিকে কিন্তু আমরা সবসময় দেখবো যে আরবদের একটা দিক পজিটিভ ছিল, যে যাদের সাংস্কৃতিক অবস্থা ভালো ছিল। সাংস্কৃতিক দিক থেকে তারা অন্য সব দিক থেকে এগিয়ে ছিল। বলা যায় যে আশেপাশের অন্যান্য সভ্যতা থেকেও বা অন্যান্য অঞ্চল থেকেও তারা সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে ছিল। তাদের এই কাব্যপ্রীতির মাধ্যমে ওকাজ মেলা, পাশাপাশি ওকাজ মেলায় যে সাহিত্য প্রতিযোগিতা হতো সেখানকার সার্বিক বিষয়ে আলোচনা করলে আমরা সেটা বুঝতে পারবো। তো তাদের কাসিদা নামক এক ধরনের গীতি কবিতা ছিল, যেটাতে আরবরা খুব দক্ষ ছিল। তো এই গীতি কবিতার এই একটা দিক ছাড়াও তারা বিভিন্ন ধরনের কবিতার বিভিন্ন ধরনের ছন্দে তারা কবিতা রচনা করতে পারতো, বিভিন্ন ধরনের ছন্দ তাদের ছিল। পাশাপাশি তারা গদ্য সাহিত্য রচনা করতো, এরও অনেক উদাহরণ আছে। এছাড়া প্রবাদ প্রবচনেও তাদের বিশেষ দক্ষতা ছিল এবং বক্তা, আরবরা কিন্তু ভালো বক্তা। তো আমরা দেখব প্রবাদ প্রবচনের মধ্যে 2-1টা প্রবাদ প্রবচন বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন তাদের একটা প্রবাদ প্রবচনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল যে আরবদের সৌন্দর্য তাদের জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। যেহেতু আরবরা সৃজনশীলতার প্রকাশই তাদের এই বক্তা হিসেবে, কখনো কবি হিসেবে, কখনো কুলজি বিশারদ হিসেবে। তো পাশাপাশি আমরা দেখব যে গদ্য সাহিত্য এবং অন্যান্য ক্ষেত্রেও তাদের পদচারণা ছিল। এছাড়া আমরা দেখব তাদের সাহিত্যিক জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ওকাজ মেলা। যে বলা হয় মক্কার কাছাকাছি একটা জায়গা ছিল ওকাজ, সেখানে বাৎসরিক একটা মেলা হতো এবং এখানে কবিতা প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক একটা আসর হতো। আরবের বিভিন্ন কবিগণ কবিতা রচনা করতেন এবং যেই কবিতাটা শ্রেষ্ঠ হতো সেই কবিতাটা মিশরীয় বস্ত্রে সোনালী অক্ষরে লিখে সেটা কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। তো পরবর্তীতে উমাইয়া আমলে এরকম 7টা কবিতা একত্রে সংকলিত হয় এবং সেগুলোকে বলা হয় সাবা মুআল্লাকা বা 7টি ঝুলন্ত কবিতা। তো এই সে সময়ে আরবের এই উল্লেখযোগ্য কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ইমরুল কায়েস। এছাড়াও আরও উল্লেখযোগ্য যে কবিরা ছিলেন যেমন আমর, লাবিদ, আন্তারা, হারিস, জুহাইর, এরকম বেশ কয়েকজন কবি ছিলেন।
তো এইভাবে আমরা দেখব যে এই কবিগণের মাধ্যমে, শায়ের বা কবিগণের মাধ্যমে, কখনো খতিব বা বক্তাদের মাধ্যমে, কখনো কুলজি বিশারদদের মাধ্যমে আস্তে আস্তে আরবদের এই সাংস্কৃতিক জীবনটা আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে। এবং এই যে প্রাক ইসলামী আরবের এই কবিতাগুলো, এগুলোকে বলা হয় যে আরবদের দিনপঞ্জি। তো যেহেতু এগুলো থেকেই সেই সময়ের আরবদের সার্বিক জীবন সম্পর্কে, সামাজিক জীবন সম্পর্কে, রাজনৈতিক অর্থনৈতিক জীবন সম্পর্কে ধারণা পাওয়া যেত, কারণ তাদের কবিতার বিষয়বস্তু ছিল তাদের বীরত্ব, প্রেম, তাদের যে বংশগৌরব, এগুলো নিয়ে মূলত তাদের সমাজ জীবন যেগুলো নিয়ে আবর্তিত হতো, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, এগুলোই ছিল তাদের কবিতার বিষয়বস্তু। এই জন্যই বলা হয় এই যে কবিতাকে বলা হয় আরবদের দলিল। তো এই দিক থেকে আমরা দেখবো যে সাংস্কৃতিক দিক থেকে আরবরা অনেকটাই এগিয়ে ছিল, যেটা অন্যান্য দিক থেকে তারা অনেক বেশি পিছিয়ে ছিল। আর সেই জন্যই সেই সময়টাকে আমরা বলছি আয়ামে জাহিলিয়া বা অন্ধকারের যুগ। তো শিক্ষার্থীরা, আজকে আরবের সাংস্কৃতিক বা সার্বিক অবস্থা নিয়ে এতটুকুই। তোমরা বই থেকে, আশা করি বই থেকে তোমরা তথ্য নিয়ে বা বই একটু খুলে দেখে তোমরা নিজেদেরকে আরও বেশি এটার সাথে সংশ্লিষ্ট করে নিতে পারবে এবং সহজেই অবস্থাটা বুঝে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। আল্লাহ হাফিজ।